তো আমরা এই ম্যাথটা সলভ করব মূলধন বাজেটিং অধ্যায়ের। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। আমাদের কনসেপ্টগুলো কি ক্লিয়ার না বলো? আচ্ছা, মূলধন বাজেটিং অধ্যায়টাতে আমরা মেইনলি কয়টা কাজ করব? চারটা। পিবিপি করব, এআরআর করব, এনপিভি করব, আইআরআর করব। ওকে, তো আমরা এখন যে ম্যাথটা করব এই ম্যাথটা হলো পিবিপি এবং এআরআর। কি স্যার? পিবিপি এবং এআরআর। পিবিপি মানে পে ব্যাক পিরিয়ড বা মূলধন ফেরতকাল। এআরআর মানে কি? গড় আয়ের হার বা গড় মুনাফার হার বা গড় উপার্জন হার, রাইট? এবং এই যে পিপিপি এআরআর এই দুইটা মেথড হলো ট্রেডিশনাল মেথড। মূলধন বাজেটিংয়ের কোন মেথড? ট্রেডিশনাল মেথড বা সনাতন পদ্ধতি। তো পিবিপিকে কেন সনাতনী পদ্ধতি বলা হচ্ছে? এআরআরকে কেন সনাতনী পদ্ধতি বলা হচ্ছে? বিকজ পিবিপি এবং এআরআর এই দুইটা মেথডে আমরা টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটাকে ফলো করব না, বা টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটাকে আমরা অ্যাপ্লাই করব না। ওকে, এই কারণে পিবিপি এবং এআরআর এরা একই ফ্যামিলির। দুজনই হলো ট্রেডিশনাল মেথড বা দুইটাই হলো সনাতনী পদ্ধতি মূলধন বাজেটিংয়ের। ওকে স্যার? আচ্ছা, একটা বিষয় আমি তোমাদেরকে বলি, যদি আমি এআরআর করতে চাই তাহলে আমার কি দরকার বলো তো? এআরআর করার জন্য কি দরকার হয়? মেইনলি কর পরবর্তী মুনাফা। কি দরকার? কর পরবর্তী মুনাফা। যেমন আমাদের কোয়েশনে দেয়া আছে কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা। আমরা খুব সহজেই এআরআর করতে পারবো, তাই না বলো? কিন্তু আমরা যদি পিবিপি করতে চাই, পিবিপি পে ব্যাক পিরিয়ড মূলধন ফেরতকাল, এটা করার জন্য আমাদের কি কর পরবর্তী মুনাফা দরকার? নো, আমাদের দরকার কি বলো তো? কর পরবর্তী নগদ প্রবাহ। কি দরকার? তাহলে এই যে স্টিমুলেট বা এই যে স্টিম বা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকের তথ্যগুলো ব্যবহার করে তুমি খুব সহজেই এআরআর বা গড় মুনাফার হার বের করতে পারবে। কিন্তু তুমি কি খুব সহজেই পিবিপি করতে পারবা বলো? না, পিবিপি করতে পারবা না। কেন পারবা না? গড় মুনাফার হার বা এআরআর করার জন্য কর পরবর্তী মুনাফা দরকার, যেটা তোমার কোয়েশনে দেয়া আছে। আর পে ব্যাক পিরিয়ড বা মূলধন ফেরতকাল করার জন্য বা পিবিপি করার জন্য তোমার দরকার কর পরবর্তী নগদ প্রবাহ। কি দরকার? কর পরবর্তী নগদ প্রবাহ। এই কর পরবর্তী নগদ প্রবাহ কি তোমার কোয়েশনে দেয়া আছে? নো। তাহলে কর পরবর্তী নগদ প্রবাহ বা সিএফএটি আমাদেরকে ক্যালকুলেট করতে হবে যদি আমরা পিবিপি করতে চাই। বাট গড় মুনাফার হার করার জন্য কি দরকার? কর পরবর্তী মুনাফা। এটা কিন্তু প্রশ্নে দিয়ে দিস, তাই না বলো? আচ্ছা, যাই হোক, আমি যেই কথাগুলো বললাম এই কথাগুলো জাস্ট তোমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য বলছি। হ্যাঁ, এখন আমি ম্যাথ সলভ করে দিব, তোমরা আরও ভালো করে বুঝতে পারবা। তো চলো আমি কোয়েশনটা একটু পড়ি। এটা কুমিল্লা বোর্ডে এসে 19 সালের কোয়েশন, কুমিল্লা বোর্ড 19, একটা বোর্ড কোয়েশন আর কি। আচ্ছা, ভালো একটা কোয়েশন, দ্যাটস আমি এটা এখানে সিলেক্ট করছি সলভ করার জন্য। ওকে, মানে এই টাইপের কোয়েশন তোমারও পরীক্ষায় আসতে পারে। যদি এটা অনেক আগের কোয়েশন তারপরেও খুব স্ট্যান্ডার্ড, তোমার ক্ষেত্রেও এটা আসতে পারে। ওকে, তো কি বলছে একটু পড়ো। সুন্দর ফার্মা লিমিটেড আর্থিক ব্যবস্থাপক বিনিয়োগের উদ্দেশ্যে নিম্নোক্ত দুটি প্রকল্প বিবেচনা করেছেন। ওকে, ধরো তুমি হচ্ছে সুন্দর ফার্মা লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক। তুমি তোমার ক্যাপিটাল বা মূলধন বিনিয়োগ করতে চাও। কোথায় বিনিয়োগ করবা এই মর্মে তুমি কয়টা প্রকল্প সিলেক্ট করছো? দুইটা প্রকল্প তুমি চিহ্নিত করছো। একটা হলো প্রকল্প এ, যার প্রারম্ভিক বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ কত? 1,50,000। আরেকটা হলো প্রকল্প বি, এটারও প্রারম্ভিক বিনিয়োগ বা প্রাথমিক বিনিয়োগ সেম, 1,50,000। তাই প্রকল্প এ, প্রকল্প বি, কয়টা প্রকল্প দেওয়া আছে? দুইটা। দুটোটা প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ সেম, 1,50,000। ওকে, এবার এখানে কি বলছে? কর পরবর্তী মুনাফা। কি বললো? আচ্ছা, প্রকল্প এ এর কর পরবর্তী মুনাফা নেক্সট 5 ইয়ার্স, না 4 ইয়ার্স, কত? 15,000, 15,000, 15,000, 15,000। এবং প্রকল্প বির কর পরবর্তী মুনাফা নেক্সট 4 ইয়ার্স 25,000, 16,000, 17,000, 8,000। ওকে, এখানে এডিশনাল একটা ইনফরমেশন দেওয়া আছে, একটা বাড়তি তথ্য দেওয়া আছে। সেটা কি? যে প্রকল্প এর পেব্যাক সময় দেওয়া আছে 2.86 ইয়ার বা 2.86 বছর, কিন্তু প্রকল্প বির দেয়া নেই। প্রকল্প বির পেব্যাক সময় দেয়া নেই। ওকে স্যার, এই হলো আমাদের ইনফরমেশন।
আচ্ছা, নিচে কি বললো? কোম্পানির আর্থিক ব্যবস্থাপক উভয় প্রকল্পের বার্ষিক অবচয় নির্ধারণ করেন 37,500 টাকা। অর্থাৎ প্রকল্প এর বার্ষিক অবচয় কত টাকা? 37,500 টাকা। প্রকল্প বির বার্ষিক অবচয় কয় টাকা? 37,500 টাকা। ওকে, অবচয় দিয়ে দিস, না দিলেও কিন্তু আমরা বের করতে পারতাম না বলো? অবচয়, বার্ষিক অবচয় বের করা যায় না? প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মেয়াদকাল, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা প্রকল্প এ এবং প্রকল্প বির বার্ষিক অবচয় বের করতে পারতাম। বাট এখন এখানে করার দরকার নেই, বিকজ দিয়েই দিছে কত? 37,500 টাকা। তিনি দ্রুততম সময়ে মূলধন ফেরত পাওয়ার বিষয়টি বিবেচনা করে প্রকল্প বি নির্বাচন করেন। আচ্ছা, আর্থিক ব্যবস্থাপক প্রকল্প এ এবং প্রকল্প বি এই দুইটার মধ্য থেকে কোনটাকে নির্বাচন করেছেন? বিকে নির্বাচন করেছেন। কেন? কিসের ভিত্তিতে? এই যে দ্রুততম সময়ে মূলধন ফেরত পাওয়ার বিষয়টি বিবেচনা করে। তাহলে বলো তো, আর্থিক ব্যবস্থাপক তিনি প্রকল্প এ এবং প্রকল্প বি এই দুইটা প্রকল্পের মধ্য থেকে বি প্রকল্পটাকে বেছে নিয়েছেন কোন মেথডের উপর ভিত্তি করে? পিবিপি। কোন মেথডের উপর ভিত্তি করে? পিবিপি বা পেব্যাক সময় বা মূলধন ফেরতকাল পদ্ধতির উপর ভিত্তি করে সে ডিসিশন নিচ্ছে বি প্রকল্পটা বিনিয়োগযোগ্য, রাইট? আচ্ছা, তো যাই হোক, এখন ক কি বলছে? মূলধন রেশিওনিং কি? আচ্ছা, মূলধন রেশিওনিং বা ক্যাপিটাল রেশিওনিং এটা জানো কাকে বলে? ধরো তোমার কাছে 1 লাখ টাকা আছে এবং বিনিয়োগ করার জন্য তুমি 5টা প্রকল্পকে চিহ্নিত করছো। এই 5টার মধ্যে ধরো 2টা প্রকল্প অলাভজনক, বাদ দিয়ে দিলা, বাকি রইল কয়টা? এই 3টা প্রকল্প গ্রহণ করতে গেলে, আচ্ছা তোমার কাছে আছে কয় টাকা? 1 লাখ। কত? তোমার বিনিয়োগযোগ্য তহবিল কত? 1 লাখ। কিন্তু 3টা প্রকল্প যদি তুমি গ্রহণ করতে চাও, ধরো তোমার 1,40,000 টাকা দরকার। এখন বলো, প্রকল্প ছিল কয়টা? 5টা। অলাভজনক কয়টা? বাদ দিয়ে দিলা। লাভজনক কয়টা? এখন এই 3টা প্রকল্প কি তুমি গ্রহণ করতে পারবা? 3টা প্রকল্প লাভজনক, বাট 3টাই কি গ্রহণ করা সম্ভব? কেন সম্ভব না? বিকজ 3টা প্রকল্প গ্রহণ করতে গেলে তোমার 1,40,000 টাকা দরকার। তোমার কাছে আছে কত? 1 লাখ। সো তুমি তো 1 লাখ টাকা দিয়ে 3টা প্রকল্প গ্রহণ করতে পারবা না। সেক্ষেত্রে তুমি কোন কোন প্রকল্পটা গ্রহণ করবা? এটাই হলো ক্যাপিটাল রেশিওনিং। এটাই কি? ক্যাপিটাল রেশিওনিং। তাহলে তোমার যে ক্যাপিটাল, এই ক্যাপিটাল দ্বারা তুমি লাভজনক প্রকল্পগুলোর মধ্য থেকে কোন কোন প্রকল্পটাকে গ্রহণ করবা, কোন কোন প্রকল্পে তুমি মূলধন বরাদ্দ করবা, মূলধন বিনিয়োগ করবা, কত মূলধন বিনিয়োগ করবা, এটা নির্ধারণ করাকেই বলা হয় কি? মূলধন রেশিওনিং। বুঝছো? গুড। খ, পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয় ব্যাখ্যা করো। আমরা জানি প্রকল্পগুলোর মধ্যে কয় রকমের সম্পর্ক থাকে? 2 রকমের। প্রকল্প এ একটা প্রকল্প, প্রকল্প বি হচ্ছে আরেকটা প্রকল্প। এখন এই 2টা প্রকল্পের মধ্যে কয় রকমের সম্পর্ক থাকতে পারে? 2 রকম। এক, এই 2টা প্রকল্প পরস্পর স্বাধীন হইতে পারে, অর্থাৎ এ প্রকল্প বি প্রকল্পকে প্রভাবিত করবে না, বি প্রকল্প এ প্রকল্পকেও প্রভাবিত করবে না। এ প্রকল্পের ডিসিশন বি প্রকল্পর গ্রহণযোগ্যতার উপরে কোনো প্রভাব ফেলবে না, বি প্রকল্পের গ্রহণযোগ্যতা এ প্রকল্পের গ্রহণযোগ্যতার উপর প্রভাব ফেলবে না। যদি এ লাভজনক হয়, বিও লাভজনক হয়, দুইটাই গ্রহণযোগ্য। ওকে, যদি এ বি অলাভজনক হয়, দুইটাই বর্জনীয়। ওকে, বা একটা লাভজনক একটা অলাভজনক, যেটা লাভজনক ওইটা গ্রহণ করবো, যেটা অলাভজনক বাদ দিয়ে দিব। তাহলে 2টা লাভজনক হলে 2টাই গ্রহণ করব যদি হয় স্বাধীন প্রকল্প। আর যদি হয় পরস্পর বর্জনশীল, পরস্পর বর্জনশীল প্রকল্প মানে কি? একটা প্রকল্পের গ্রহণযোগ্যতা আরেকটা প্রকল্পের গ্রহণযোগ্যতাকে কি করবে? প্রভাবিত করবে। এও লাভজনক বিও লাভজনক, দুইটাই গ্রহণ করা যাবে না। বেশি লাভজনকটা গ্রহণ করবা, কম লাভজনকটা কি করবা? বাদ দিবা। অর্থাৎ একটা গ্রহণ করলে আরেকটাকে বাদ দিতে হচ্ছে। এই সম্পর্কটাকে বলা হয় কি? পরস্পর বর্জনশীল সম্পর্ক। ওকে, তো মূলধন বাজেটিংয়ের ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে এই স্বাধীন প্রকল্প, পরস্পর বর্জনশীল প্রকল্প খুবই ইম্পর্ট্যান্ট টার্ম। ওকে, যদি বলে প্রকল্পদ্বয় স্বাধীন, তাহলে 2টা প্রকল্প বা 3টা প্রকল্প বা 5টা প্রকল্প যেই কয়টা লাভজনক সবগুলোই গ্রহণযোগ্য।
অলাভজনকগুলো বাদ দিবা। যদি বলে প্রকল্পগুলো পরস্পর বর্জনশীল, তাহলে সবচেয়ে লাভজনক প্রকল্পটা গ্রহণ করবা, বাকি যারা আছে হোক লাভজনক হোক অলাভজনক বাদ দিয়ে দিবা। ওকে, তো এখানে কোয়েশ্চেনে বলছে পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে কিভাবে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাহলে আমরা বলতে পারি পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে সবচেয়ে লাভজনক প্রকল্পটিকে গ্রহণ করা হয়, অন্যান্য প্রকল্পগুলো লাভজনক হোক বা অলাভজনক হোক বাদ দিয়ে দেওয়া হয়, এটাই। আচ্ছা, এখন গ বলল উদ্দীপকে উল্লিখিত প্রকল্প এ এর গড় মুনাফার হার নির্ণয় করো। এখানে কয়টা প্রকল্প আছে? দুইটা, একটা হলো প্রকল্প এ, আরেকটা কি প্রকল্প বি। তো আমাদেরকে বললো প্রকল্প এ এর গড় মুনাফার হার নির্ণয় করো। আচ্ছা, আমরা একটু মানে এটা তো বোর্ড কোয়েশ্চেন, আমরা প্র্যাকটিসের জন্য একটু চেঞ্জ করি, মডিফাই করি। মডিফাই হলো প্রকল্প এ এবং বি এর গড় মুনাফার হার নির্ণয় করো। তার মানে আমরা প্রকল্প এর গড় মুনাফার হার নির্ণয় করব, সিমিলারলি প্রকল্প বির গড় মুনাফার হার নির্ণয় করব। ওকে, তো চলো আমরা গড় মুনাফার হার নির্ণয় করি। গ, এট ফার্স্ট প্রকল্প এ। ওকে, গড় মুনাফার হার মানে কি বলতো? এআরআর ইকুয়াল, স্যার এআরআর এর ফর্মুলা আমরা তো সবাই জানি তাই না? উপরে কি গড় পরবর্তী মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। আচ্ছা স্যার, একটু দেখো সবাই প্লিজ। আচ্ছা, গড় আমরা কিভাবে করি বলো তো? সবগুলোকে যোগ করব, দেন বছর সংখ্যা দ্বারা ভাগ করব। ওকে, প্রকল্প এতে বলো তো কর পরবর্তী মুনাফা কয়টা আছে? চারটা, 1 2 3 4। প্রতি বছর কত? 15,000 করে। তো আমি যদি 15 যোগ 15 যোগ 15 যোগ 15 পেলাম কত? 60,000। ভাগ যদি দেই 4 দিয়ে, কত হবে? 15,000ই। তাহলে যদি প্রতি বছর সেম হয় কর পরবর্তী মুনাফা, তাহলে আর গড় করার দরকার আছে? কেন নাই? সেটাই হবে, গড় করলে ওইটাই আসবে। যেহেতু প্রতি বছর মুনাফা হলো 15,000, আমি যদি এইগুলোর গড় করি 15,000ই হবে। সো আমার আর এক্সট্রা এটার গড় করার দরকার নেই, আমি ডিরেক্ট 15,000 এখানে বসিয়ে দিতে পারি। ওকে, কিন্তু গড় বিনিয়োগ এটা আমাদের নির্ণয় করতে হবে, তাই না বলো? আচ্ছা, তো গড় বিনিয়োগ কত আমরা জানি না, আমরা এখন গড় বিনিয়োগটা নির্ণয় করব। গড় বিনিয়োগ ইকুয়াল, স্যার গড় বিনিয়োগ আমরা কিভাবে পাই বলো তো? চলতি মূলধন, তাই না? চলতি মূলধন, এটার সাথে প্লাস করব কি, উপরে যাবে প্রাথমিক বিনিয়োগ, তাই না বলো? এই প্রাথমিক বিনিয়োগের সাথে আমরা যোগ করব কাকে? ভগ্নাবশেষ মূল্যকে। আর ভাগ দিব কি দিয়ে? 2 দিয়ে। ইকুয়াল, চলতি মূলধন নাই, আমরা 0 দিলাম, থাকলে বসাতাম। ওকে, না থাকলে 0। প্রাথমিক বিনিয়োগ আছে না নাই? আছে। কত? 1,50,000 প্লাস ভগ্নাবশেষ মূল্য নাই, সো 0 ডিভাইডেড বাই 2। তো অনেকে কি করে জানো? অনেকে এই যে গড় বিনিয়োগ সমান সমান এইভাবে লিখে দেয়। ঠিক আছে, বাট যদি চলতি মূলধন থাকে, যদি ভগ্নাবশেষ মূল্য থাকে, তাহলে কি রেজাল্ট ঠিক থাকবে? নো। এর জন্য তোমরা সবসময় এই পুরো ফর্মুলাটাই মুখস্থ করবা, সবসময় পুরো ফর্মুলাটাই লিখবা, মান থাকলে বসাবা, না থাকলে 0 দিবা। ওকে, সমান সমান কত হয় বলো? 75,000 টাকা। ওকে, তাহলে আমরা গড় বিনিয়োগ পেলাম 75,000 টাকা ইন্টু 100 ইকুয়াল 15,000 ভাগ 75,000। আচ্ছা, 0.20 ইন্টু 100 ইকুয়াল 20%। তাহলে আমরা প্রকল্প এর গড় মুনাফার হার বা এআরআর পেলাম কত? 20%। ওকে, এটাই কিন্তু আমাদের ম্যাথ, বাট আমরা একটু এক্সপান্ড করলাম জাস্ট ফর প্র্যাকটিস, মানে বিটাও আমরা করে ফেলি। হ্যাঁ, আচ্ছা, প্রকল্প বি। আচ্ছা, প্রকল্প বি। ওকে, এআরআর করব, তাই না? গড়
কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ। আচ্ছা দেখো, প্রকল্প এর কর পরবর্তী মুনাফা প্রতি বছর সেম ছিল, বির কি সেম? নো। তাহলে কি আমি মানে এর মতো বসাতে পারবো না বের করতে হবে? বের করতে হবে। তাহলে আমরা এখানে বের করব গড় কর পরবর্তী, তাই না? কর পরবর্তী মুনাফা ইকুয়াল, তাহলে আমরা উপরে কি বসাবো? মোট মুনাফা বসাবো। 25,000 প্লাস 16,000 প্লাস 17,000 প্লাস 8,000 ডিভাইডেড বাই 4, ঠিক আছে? ইকুয়াল, তাহলে এইগুলোকে আমরা যোগ করলে কত হয়? 66,000। 66,000 ভাগ 4, তাহলে কত হয়? না, 66,000কে 4 দিয়ে 16,500 টাকা হয়। ওকে, 16,500। তাহলে বলো আমরা গড় কর পরবর্তী মুনাফা পেয়ে গেলাম। কত পেয়ে গেলাম? 16,500 ইন্টু 100। আচ্ছা, এখন কাকে দরকার? গড় বিনিয়োগকে দরকার। চলো আমরা এটাও নির্ণয় করি। গড় বিনিয়োগ ইকুয়াল, সেম ফর্মুলা। ফার্স্টে কি চলতি মূলধন আছে? নাই, 0 প্লাস, এরপরে কি প্রাথমিক বিনিয়োগ। প্রাথমিক বিনিয়োগ কত? সেম, 1,50,000 প্লাস ভগ্নাবশেষ মূল্য আছে? নাই, 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 75,000 টাকা। দেখো আমি এখানে ইন ডিটেলস করছি, সো এখানে আর ডিটেলস করলাম না, জাস্ট ফর্মুলার মধ্যে মান বসালাম। আচ্ছা, এটা 16,500, এটা হলো 75,000 ইকুয়াল, তাহলে কত আসে? 16,500 ভাগ 75,000 ইকুয়াল 0.22 ইন্টু 100 ইকুয়াল 22%। ওকে, 22%। আচ্ছা, গতে কোনো ডিসিশন মেক করতে বলছে? বলো, জাস্ট বলছে এআরআর নির্ণয় করো। আমরা প্রকল্প এর এআরআর পেলাম 20%, প্রকল্প বির এআরআর পেলাম 22%। যদি বলতো এআরআর এর ভিত্তিতে কোন প্রকল্পটা গ্রহণযোগ্য, তখন আমরা একটা মন্তব্য দিতাম। এখানে কি লিখতাম মন্তব্যে? যেহেতু প্রকল্প এর এআরআর এর তুলনায় প্রকল্প বির এআরআর অধিক, তাই অধিক লাভজনক হওয়ায় প্রকল্প বি বিনিয়োগযোগ্য বা প্রকল্প বি গ্রহণযোগ্য। ওকে স্যার? আচ্ছা, এখানে তো বলে নাই এরা কি স্বাধীন না পরস্পর বর্জনশীল। বলছে যদি কিছু না বলে আমরা পরস্পর বর্জনশীল ধরে নিব। ওকে, কিছু না বললে আমরা কি ধরে নিব? পরস্পর বর্জনশীল। ওকে স্যার? তো কমপ্লিট, বুঝতে পারলাম? ওকে, এখন আমরা কি করব? ঘ করব। কি করব? ঘতে কি বলছে? যে উদ্দীপকে উল্লেখিত আর্থিক ব্যবস্থাপক যে বিনিয়োগ সিদ্ধান্ত নিয়েছেন তার যৌক্তিকতা মূল্যায়ন করে। ব্যবস্থাপক যে বিনিয়োগ সিদ্ধান্তটা নিয়েছেন, কি বিনিয়োগ সিদ্ধান্ত নিয়েছেন? সে প্রকল্প এ গ্রহণ না করে প্রকল্প বি কে গ্রহণ করছে। তাহলে ব্যবস্থাপকের বিনিয়োগ সিদ্ধান্তটা কি? যে প্রকল্প বি গ্রহণ করা হয়েছে বা প্রকল্প বিতে বিনিয়োগ করা হয়েছে। তিনি যে সিদ্ধান্তটা নিলেন, এই সিদ্ধান্তটা কি যৌক্তিক? এটা তোমাকে মূল্যায়ন করতে হবে। আচ্ছা, এখানে তোমাকে বলে নাই পিপিপি করো, বলছে? তোমাকে বলে নাই এআরআর করো, তোমাকে বলে নাই এনপিভি করো, কিছুই বলে নাই। জাস্ট বলছে সিদ্ধান্তটাকে মূল্যায়ন করো। তো তুমি একটু কনফিউজ না যে আমি কীভাবে সিদ্ধান্ত মূল্যায়ন করবো? হ্যাঁ ঠিক আছে, না 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 ঠিক নাই, জাস্ট এতটুকু লিখলে 4 মার্কস দিবে? নো। তাহলে ব্যবস্থাপকের সিদ্ধান্ত যৌক্তিক নাকি অযৌক্তিক যদি তুমি মূল্যায়ন করতে চাও, ব্যবস্থাপক যে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে তুমি ঠিক ওই জিনিসটাই নির্ণয় করবে। তাহলে ব্যবস্থাপক কি সিদ্ধান্ত নিছে? প্রকল্প বিতে বিনিয়োগ করার সিদ্ধান্ত। কিসের ভিত্তিতে? মূলধন ফেরতকালের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মূলধন ফেরতকালের ভিত্তিতে। তাহলে তুমি বলো, তুমি যদি এখন কম্পেয়ার করতে চাও যে প্রকল্প এ এবং বি দুইটার মধ্যে
মূলধন ফেরতকালের ভিত্তিতে কোন প্রকল্পটা গ্রহণ করা উচিত, যদি এটা তুমি কম্পেয়ার করতে চাও বা ডিসিশন মেক করতে চাও। শুধুমাত্র প্রকল্প এর পিভিপি জানা থাকলে হবে, নাকি দুটোটার পিভিপি জানা উচিত? বাট তুমি কি দুটোটার জানো? না, তুমি এর পিভিপি জানো বাট বির পিভিপি জানো না। তাহলে অ্যাট ফার্স্ট তোমার কি করতে হবে? প্রকল্প বির পিভিপি নির্ণয় করতে হবে, অ্যান্ড দেন তোমাকে কি করতে হবে? কম্পেয়ার করতে হবে। যার পিভিপি কম সেখান থেকে তুমি দ্রুত সময়ের মধ্যে কি পাবা? মূলধন ফেরত পাবা। যার পিভিপি বেশি তুলনামূলক সেখান থেকে দেরি করে তুমি মূলধন ফেরত পাবা। তো ব্যবস্থাপক চাচ্ছে দ্রুত সময়ের মধ্যে মূলধনটা ফেরত পেতে। তার মানে ব্যবস্থাপক মনে করতেছেন প্রকল্প এর তুলনায় প্রকল্প বির পিভিপিটা কি কম, এই কারণে তিনি প্রকল্প বিকে গ্রহণ করছে। এখন তার এই সিদ্ধান্ত যদি তুমি মূল্যায়ন করতে চাও, যৌক্তিকতা যদি মূল্যায়ন করতে চাও, তোমাকে অ্যাট ফার্স্ট কী করতে হবে? প্রকল্প বির পিভিপি নির্ণয় করতে হবে, অ্যান্ড দেখতে হবে এর তুলনায় বির পিভিপি কম কিনা। যদি দেখো হ্যাঁ কম, তার মানে ঠিক আছে, সিদ্ধান্তটা যৌক্তিক। আর যদি দেখো যে না এর তুলনায় বির পিভিপি অধিক বেশি, তার মানে কি সিদ্ধান্ত ঠিক নাই, যৌক্তিক না। ওকে, এই এখন দেখো আমরা যখন গতে এআরআর করছি, গড় মুনাফার হার করছি, গড় মুনাফার হার করার জন্য আমার কি দরকার? কর পরবর্তী মুনাফা। কি দরকার? কি দরকার? কর পরবর্তী মুনাফা দরকার। কোয়েশ্চেনে কি দেয়া আছে? কর পরবর্তী মুনাফা। সো আমরা খুব সহজে করে ফেলছি। এখন ঘতে কি আমরা এআরআর করব? এআরআর করব না, ঘতে আমরা কি করব? পিবিপি। আর পিবিপি করার জন্য আমাদের কি দরকার? কর পরবর্তী মুনাফা দরকার না কর পরবর্তী নগদ প্রবাহ? কর পরবর্তী নগদ প্রবাহ। বলো, প্রশ্নে কি কর পরবর্তী নগদ প্রবাহ আছে? নাই। কি আছে? কর পরবর্তী মুনাফা। তাহলে আমরা কি ফার্স্টে পিভিপি করব? না, আমরা ফার্স্টে কি করব? কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় করব, সেটা দিয়ে আমরা পিভিপি নির্ণয় করব। বুঝছি নাকি বুঝি নাই? আর আমরা কি পিভিপি দুইটারই করব? না, এরটা তো দেয়া আছে, প্রকল্প এ দেয়া আছে, তাহলে করব কোনটা? প্রকল্প বি এরটা। ওকে, তাহলে চলো করে ফেলি। ওকে, তো আমরা এখন ঘ করব, প্রকল্প বি। ওকে, তো প্রকল্প বির আমরা কি নির্ণয় করব? পিভিপি। তো পিভিপি নির্ণয় করার জন্য অ্যাট ফার্স্ট আমরা কি করব বলো তো? কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখি কর পরবর্তী নগদ প্রবাহ। এটাকে আমরা সংক্ষেপে কি বলবো? সিএফএটি। আচ্ছা, এখন বলো এই যে কর পরবর্তী নগদ মানে মুনাফাগুলা সমান না অসমান? কর পরবর্তী মুনাফাগুলা কি অসমান, তাহলে সিএফএটিটাও কি হবে? অসমানই হবে, তাই না বলো? আচ্ছা, আর যদি সিএফএটি অসমান হয় বা কর পরবর্তী নগদ প্রবাহ অসমান হয়, তাহলে পিভিপির ছোট সূত্রটা হবে না বড় সূত্রটা হবে? আমরা জানি পিভিপি নির্ণয় করার সূত্র কয়টা? ছোট আর কি বড়। কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে? বড়টা। সিএফএটি সমান হলে ছোট সূত্রটা পিভিপির, আর সিএফএটি অসমান হলে বড় সূত্রটা, তাই না? আচ্ছা, আর বড় সূত্রটার জন্য ক্রমযোজিত নগদ প্রবাহ দরকার। তাহলে কর পরবর্তী নগদ প্রবাহ সিএফএটি এবং ক্রমযোজিত নগদ প্রবাহ নির্ণয়ের গণনা টেবল। ওকে স্যার, এই প্রথম ঘরটার নাম হবে বছর, এখানে হবে কর পরবর্তী মুনাফা। এখানে হবে কি? বার্ষিক অবচয়। ওকে, এরপরে এখানে কি হবে? কর পরবর্তী নগদ প্রবাহ। আর এখানে কি হবে? ক্রমযোজিত নগদ প্রবাহ। 1 2 3 4 5। আচ্ছা, বছর কয়টা?
চারটা, 1 2 3 4। ওকে, প্রথম বছর কর পরবর্তী মুনাফা কত বলো? 25,000। দ্বিতীয় বছর 16,000, এরপর 17,000, এরপরে কত? 8,000। ওকে, এই ঝামেলাটা আমার করতে হইতো না যদি মানে সরাসরি কর পরবর্তী নগদ প্রবাহ দেওয়া থাকতো। আচ্ছা, বার্ষিক অবচয় দেখি আমরা। অবচয় তো দেয়া আছে কত? 37,500, 37,500, 37,500, 37,500, 37,500। ওকে, এরপরে আসো আমরা কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় করবো। স্যার একটা মানে ফর্মুলা একটু মাথায় রেখো, কর পরবর্তী মুনাফার সাথে আমরা যদি অবচয়কে যোগ করে দিই, কর পরবর্তী মুনাফা যোগ অবচয় ইকুয়াল কি পাওয়া যাবে? কর পরবর্তী নগদ প্রবাহ। ওকে, তাহলে কর পরবর্তী নগদ প্রবাহ মানে কি? কর পরবর্তী মুনাফা যোগ অবচয়। তার মানে আমরা কর পরবর্তী মুনাফা 2 নম্বর ঘরের সাথে বার্ষিক অবচয় 3 নম্বর ঘরকে যোগ করে দিব, তাই না? আচ্ছা, তাহলে দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হয় বলো তো স্যার? 62,500। এখানে কত হয়? 53,500। আচ্ছা, এখানে হয় 54,500, অ্যান্ড লাস্ট ওয়ান 45,500। ওকে, তাহলে আমরা কর পরবর্তী নগদ প্রবাহ পেয়ে গেলাম। এখন তোমরাই বলো, এই যে কর পরবর্তী নগদ প্রবাহ, এগুলো আমরা কেন বের করছি? পিভিপি করার জন্য। কি করার জন্য? পিভিপি করার জন্য, তাই না? এখন এই যে এখানে আমি তোমাদেরকে একটু দেখাই। আমরা জানি মূলধন ফেরতকাল, মূলধন ফেরতকাল, তার মানে সংক্ষেপে আমরা কি বলবো? পিপিপি ইকুয়াল। এখন বলো পিপিপি ইকুয়াল কয়টা ফর্মুলা আছে? 2টা। এই ফর্মুলাগুলো ডিপেন্ড করে কার উপর? কর পরবর্তী নগদ প্রবাহ বা সিএফএটির উপর, রাইট? সিএফএটি যদি সমান হইতো তাহলে এনসিও বাই সিএফএটি, এই ছোট ফর্মুলাটা অ্যাপ্লাই করতাম। বাট আমাদের সিএফএটিগুলো কি সমান না অসমান? অসমান। আমরা কি এই ছোট ফর্মুলাটা অ্যাপ্লাই করব? না, আমরা বড় ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি, এই ফর্মুলাটা। ওকে, আচ্ছা, ইকুয়াল। এখন দেখো এই যে এ, এনসিও, সি, ডি, 4টা মান দরকার। এই 4টা মানের মধ্যে আমরা জানি কয়টা? জাস্ট একটা মান জানি, সেটা হলো কি? এনসিও, নেট ক্যাশ আউটফ্লো বা নেট বিনিয়োগ। তাহলে আমাদের নেট বিনিয়োগ, আচ্ছা নেট বিনিয়োগ মানে কি? প্রাথমিক বিনিয়োগ যোগ চলতি মূলধন। তো আমাদের কোয়েশনে তো কোনো চলতি মূলধন নাই, তার মানে জাস্ট প্রাথমিক বিনিয়োগটাই নেট বিনিয়োগ। তা কয় টাকা? 1,50,000। তাহলে আমি এনসিওর জায়গায় কত বসাচ্ছি? 1,50,000 মাইনাস সি কত জানি? জানি না। ডি কত জানি? জানি না। এ কত জানি? জানি না। আমরা কিন্তু আর কোনো মানই জানি না। ওকে স্যার, তো দেখো তাহলে আমাদেরকে এখন কি করতে হবে? এই মানগুলো নির্ণয় করতে হবে। আচ্ছা, সর্বপ্রথম আমরা কি করব জানো? সির মানটা নির্ণয় করব। সর্বপ্রথম কার মান? সি এর মান। সি মানে কি? সি মানে হলো ক্রমযোজিত নগদ প্রবাহ। সি মানে কি? ক্রমযোজিত নগদ প্রবাহ। তো আমরা তো ক্রমযোজিত নগদ প্রবাহ জানি না, আগে বের করি। হ্যাঁ, এই নগদ প্রবাহ থেকে ক্রমযোজিত নগদ প্রবাহ নির্ণয় করা যাবে কিভাবে? প্রথম নগদ প্রবাহটা আমি প্রথম বছর বসিয়ে দিই, 62,500। আচ্ছা স্যার, তাহলে আমরা তো সির মান জানি না, এখন সির মানটা বের করবো, রাইট? ওকে, তাহলে সি মানে কি? ক্রমযোজিত নগদ প্রবাহ। তো ক্রমযোজিত নগদ প্রবাহ আমরা কিভাবে পাবো? নগদ প্রবাহ থেকে ক্রমযোজিত নগদ প্রবাহ নির্ণয় করতে হয়। ওকে, তাহলে প্রথম বছরের নগদ প্রবাহটা আমি প্রথম বছরের ক্রমযোজিততে বসালাম। ওকে, 62,500। এবার প্রথম বছরের ক্রমযোজিতর সাথে পরের বছরের নগদ প্রবাহ যোগ করতে হবে। তো 62,500 যোগ কত? 53,500 ইকুয়াল কত? 1,16,000, রাইট? আচ্ছা, তাহলে দ্বিতীয় বছরের ক্রমযোজিত পেয়ে গেলাম। এবার দ্বিতীয় বছরের ক্রমযোজিতর সাথে তৃতীয় বছরের নগদ প্রবাহকে আমরা যোগ করে দিব। 1,16,000 যোগ 54,500 ইকুয়াল 1,70,500। ওকে, তৃতীয় বছরের ক্রমযোজিতর সাথে আমরা চতুর্থ বছরের নগদ প্রবাহ যোগ করে দেব। আচ্ছা, 1,70,500 যোগ 45,500
ইকুয়াল 2,16,000। ওকে, তাহলে আমরা ক্রমযোজিত নগদ প্রবাহ পেয়ে গেলাম। কত স্যার? প্রথম বছর 62,500, দ্বিতীয় বছর 1,16,000, তৃতীয় বছর 1,70,500, চতুর্থ বছর 2,16,000। তাহলে কয়টা আছে এখানে ক্রমযোজিত? 4টা। বাট আমি কি 4টা কি সি বলবো? নো। আচ্ছা, কোনটাকে আমরা সি বলবো? কোন ক্রমযোজিতকে, এই 4টার মধ্যে থেকে কোন ক্রমযোজিতকে আমি সি বলবো? এটা নির্ধারণ করার জন্য তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? দেখো, আমরা এনসিও থেকে সিকে মাইনাস করব না, তা আমাকে দেখতে হবে সি যাতে এনসিওর চেয়ে বড় না হয়। যেহেতু আমি এনসিও থেকে সিকে মাইনাস করবো, তাহলে কে বড় হওয়া উচিত? এনসিও। ওকে, তাহলে আমরা ওই ক্রমযোজিত নগদ প্রবাহটাকে সি বলবো যেই ক্রমযোজিত নগদ প্রবাহটা এনসিওর কাছাকাছি অথবা ছোট। কাছাকাছি অথবা ছোট, কিন্তু বড় না। সমান অথবা কাছাকাছি, সমান অথবা কাছাকাছি কিন্তু বড় না। সো আমরা ক্রমযোজিত নিচের থেকে সার্চ করব। হ্যাঁ, উপরে থেকে করলে হবে না, কোত্থেকে করতে হবে? নিচের থেকে। এখন বলো আমাদের এনসিও কত? 1,50,000। আচ্ছা, নিচে একদম লাস্টে ক্রমযোজিত নগদ প্রবাহ কত? 2,16,000। তাহলে এটা কি 1,50,000-এর চেয়ে বেশি, সো এটা বাদ। এরপরে কত? 1,70,000। এইটাও কত? 1,50,000-এর চেয়ে বেশি, এনসিওর চেয়ে বড়, সো এটাও কি বাদ। এরপরেরটা কত? 1,16,000। এইটা কাছাকাছি, সো আমি এই 1,16,000-কে কি বলবো? সি। বুঝতে পারলাম? তাহলে এখানে কয়টা ক্রমযোজিত নগদ আছে? 4টা। বাট আমি কাকে সি বললাম? 1,16,000। এটা কিভাবে পেলাম? নিচের থেকে, তাই না? এই ক্রমযোজিত এনসিওর চেয়ে বড়, সেটা বাদ। এই ক্রমযোজিত এটাও বড় এনসিওর চেয়ে, সো এটাও বাদ। এটা কি? কাছাকাছি। সমান হইলেও হবে, কাছাকাছি হইলেও হবে, সো এটাকে আমরা সি বললাম। এবং আমরা যেই ক্রমযোজিতকে সি বলবো ওইটার বছরটাকে আমরা বলবো এ। যেহেতু আমরা 1,16,000-কে কি বলছি? সি। তাহলে এই 1,16,000 কোন বছরের? দ্বিতীয় বছরের। সো এই দ্বিতীয় বছরটাকে, এই দুইটাকে আমরা কি বলবো? এ। যাকে আমি এ বলতেছি তার ঠিক পরের বছর 2 তো এ কত? 2। তাহলে এর পরের বছর কত? 3। তাহলে যাকে এ বলবার ঠিক তার পরের বছর যেই নগদ প্রবাহটা, হ্যাঁ, কর পরবর্তী নগদ প্রবাহ বা সিএফএটি, ওইটাকে আমরা বলবো ডি। কি বলবো স্যার? ডি। বুঝছো? তাহলে তুমি ফার্স্টে কাকে খুঁজে বের করলা? সিকে। যে নিচের থেকে খুঁজতে খুঁজতে আমরা পেলাম সি। যেই বছরে আমরা সি পেলাম ওই বছরটা কি? এ। তার পরের বছরের কর পরবর্তী নগদ প্রবাহ বা সিএফএটিকে আমরা কি বলবো? ডি। এবার আসো মান বসাই। তাহলে আমরা এর মান জানি? জানি। কত? 2। আচ্ছা, আমরা কি সির মান জানি? হ্যাঁ জানি। কত? 1,16,000। ওকে। আচ্ছা, আমরা কি ডির মান জানি? ইয়েস জানি। কত? 54,500 ইকুয়াল 2 প্লাস, এবার আমরা ক্যালকুলেট করে ফেলি। 1,50,000 মাইনাস 1,16,000 ইকুয়াল 34,000, তাই না? এই 34,000-কে আমরা ভাগ দিব কত? 54,500 দিয়ে। তাহলে হয় 0.6239। ওকে, আমরা 2 ঘর নিতে পারি সর্বোচ্চ। 2.62 বছর প্রায়। ওকে। আচ্ছা স্যার, তাহলে একটু দেখো এই যে প্রকল্প বি, তো আমরা যদি প্রকল্প বিতে বিনিয়োগ করি 1,50,000 টাকা, এই টাকাটা উঠে আসতে বা ফেরত পেতে আমাদের অপেক্ষা করতে হবে কত বছর? 2.62 বছর। কত বছর? 2.62 বছর। এই সেম টাকাটাই 1,50,000 যদি আমরা এতে বিনিয়োগ করি, এই এ থেকে ফেরত পেতে বা টাকাটা প্রকল্প এ থেকে উঠে আসতে সময় লাগবে কত বছর? 2.86 বছর। তাহলে প্রকল্প এতে লাগতেছে 2.86 বছর, আর প্রকল্প বিতে প্রয়োজন হচ্ছে 2.62 বছর। তাহলে কোথায় বেশি লাগতেছে সময়? প্রকল্প এতে। সময় কম লাগতেছে কোথায়? বিতে। তাহলে আমরা দ্রুততম সময়ে বা তুলনামূলক কম সময়ে এ থেকে মূলধন ফেরত পাবো না বি থেকে? বি থেকে। তো এই যে কোম্পানির আর্থিক ব্যবস্থাপক কি করলেন? দ্রুততম সময়ে মূলধন ফেরত পাওয়ার বিষয়টি বিবেচনা করে প্রকল্প বিতে বিনিয়োগ করলেন। এখন তোমরাই বলো তার সিদ্ধান্তটা কি সঠিক না ভুল? সঠিক। তাহলে আমরা এখন একটা মন্তব্য লিখতে পারি, তাই না?
আচ্ছা, এখানে আমরা একটা মন্তব্য লিখব। যদি কেউ এখানে ম্যাথটা কমপ্লিট করে ফেলো, মানে শেষ করে দাও, মন্তব্য না লিখো, তাহলে কিন্তু মার্কস পাবা না, ফুল মার্কস পাবা না, হয়তো 1 মার্কস বা 2 মার্কসও কেটে দিতে পারে। তাহলে আমরা মন্তব্যতে কি লিখবো এখন বলো? আমরা মন্তব্যতে লিখব যে প্রকল্প এর পেব্যাক সময় 2.86 বছর এবং প্রকল্প বির পেব্যাক সময় 2.62 বছর, যা প্রকল্প এর পেব্যাক পিরিয়ডের তুলনায় কম। তাই প্রকল্প এর তুলনায় প্রকল্প বি হতে তুলনামূলক কম সময়ে মূলধন ফেরত পাওয়া যাবে। যেহেতু প্রকল্প বি থেকে দ্রুততম সময়ে মূলধন ফেরত পাওয়া যাবে, তাই ব্যবস্থাপকের বিনিয়োগ সিদ্ধান্তটি যৌক্তিক। ওকে, এই কথাগুলো আমার এখানে মন্তব্যতে লিখে দিতে হবে। যদি আমরা এই কথাগুলো না লিখে ম্যাথস এখানেই ছেড়ে দিই, শেষ করে দিই, তাহলে ফুল মার্কস দিবে না। ওকে স্যার, সো আমাদেরকে এখানে এই কমেন্টটা করতে হবে। ওকে স্যার, সহজ কথা, প্রকল্প এর তুলনায়, মানে প্রকল্প এর পিভিপির তুলনায় প্রকল্প বির পিভিপি কম, তাই প্রকল্প বি থেকে দ্রুততম সময়ে মূলধন ফেরত পাওয়া যাবে। সুতরাং ব্যবস্থাপকের বিনিয়োগ সিদ্ধান্তটি কি? যৌক্তিক। ওকে, বা প্রকল্প বিতে ব্যবস্থাপকের বিনিয়োগ সিদ্ধান্তটি যৌক্তিক। এই ছিল আমাদের এই ম্যাথটা। ওকে স্যার। তো স্যার আমরা মূলধন বাজেটিং চ্যাপ্টারটা করতেছি। তো আমরা এখানে মূলধন বাজেটিংয়ের সনাতন পদ্ধতি বা ট্রেডিশনাল মেথডের আরও একটা ম্যাথ করব। হ্যাঁ, বেসিক্যালি এই ম্যাথটাতে আমরা পিভিপি এবং এআরআর নির্ণয় করব। ওকে, আচ্ছা দেখো, পিভিপি নির্ণয় করার জন্য আমাদের কর পরবর্তী নগদ প্রবাহ দরকার, তাই না? আর আমাদের কোয়েশনে কি দেয়া আছে? ওই নগদ প্রবাহ দেয়া আছে। যেহেতু এখানে কর টর কোথাও কিছু নাই, কর যদি দেয়া না থাকে প্রশ্নে, তাহলে নগদ প্রবাহটাকে আমরা কর পরবর্তী নগদ প্রবাহ বা সিএফএটি ধরে নিব। তাহলে আমাদের কোয়েশনের মধ্যে নগদ প্রবাহ দেয়া আছে, অর্থাৎ সিএফএটি দেয়া আছে। সো আমরা খুব সহজেই পিভিপি করতে পারব। কিন্তু আমাদেরকে যদি বলে যে গড় মুনাফার হার নির্ণয় করো, এআরআর নির্ণয় করো, আচ্ছা বলো, এআরআর নির্ণয় করার জন্য আমরা কি নগদ প্রবাহকে ব্যবহার করব, সিএফএটিকে ব্যবহার করব, নাকি কর পরবর্তী মুনাফাকে ব্যবহার করব? তার মানে পিভিপি করার জন্য আমরা এই তথ্যগুলোই ব্যবহার করব। আর যদি এআরআর করতে হয়, তাহলে আমরা এই কর পরবর্তী নগদ প্রবাহ থেকে অবচয়কে মাইনাস করে দেব। কর পরবর্তী নগদ প্রবাহ থেকে অবচয় মাইনাস করলে আমরা কি পেয়ে যাব? কর পরবর্তী মুনাফা পেয়ে যাব। ওকে, এই হলো বিষয়। দেখো, আমরা একটা নিয়ম শিখেছিলাম, তাই না? সেটা হলো কর পরবর্তী নগদ প্রবাহ। ওকে, কর পরবর্তী নগদ প্রবাহ আমরা কিভাবে পাই বলো? কর পরবর্তী মুনাফা, রাইট, প্লাস অবচয়। এটা না, কর পরবর্তী মুনাফার সাথে আমরা কাকে যোগ করব? অর্থাৎ কোয়েশনে যদি কর পরবর্তী মুনাফা থাকে, তুমি তার সাথে অবচয় যোগ করে দিলে কি পেয়ে যাবা? কর পরবর্তী নগদ প্রবাহ, তাই না? এই ম্যাথের আগের ম্যাথটাতে আমরা এইভাবেই শিখেছিলাম। তো যদি আমরা কর পরবর্তী মুনাফা পেতে চাই, কর পরবর্তী নগদ প্রবাহ থেকে কর পরবর্তী মুনাফা পেতে চাই, তাহলে অবচয়টা কি হবে? মাইনাস হয়ে যাবে না? কর পরবর্তী মুনাফা, রাইট, ইকুয়াল কি হবে? কর পরবর্তী নগদ প্রবাহ। এখান থেকে আমরা মাইনাস করে দিব কাকে? অবচয়কে মাইনাস করে দিব। এই তো নিয়ম। তাহলে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কর পরবর্তী নগদ প্রবাহ থেকে কর পরবর্তী মুনাফা নির্ণয় করতে পারি, আবার কর পরবর্তী মুনাফা থেকে কর পরবর্তী নগদ প্রবাহ নির্ণয় করতে পারি, তাই না বলো? ওকে স্যার, তাহলে আসো আমরা এই কোয়েশ্চেনটা এখন সলভ করি। কি বলছে এখানে? যে জনাব শফিক 5 বছর মেয়াদী 2টি প্রকল্পের বিনিয়োগ সম্ভাব্যতা যাচাই করছেন, ওকে, যাদের প্রত্যেকটির প্রাথমিক বিনিয়োগের পরিমাণ 1 লাখ টাকা। ওকে, উভয় প্রকল্পের, এখানে প্রকল্প এ এবং প্রকল্প বি, দুইটা প্রকল্প আছে। প্রকল্প এর প্রাথমিক বিনিয়োগ কত? 1 লাখ। প্রকল্প বির প্রাথমিক বিনিয়োগ সেম 1 লাখ। ওকে, প্রকল্প দুটির প্রত্যাশিত নগদ প্রবাহ ছিল নিম্নরূপ। এই যে এখানে কি দেয়া আছে? প্রত্যাশিত নগদ প্রবাহ, অর্থাৎ সিএফএটি দেয়া আছে। ওকে,
আচ্ছা, গ কি বললো? প্রকল্প এ এর পরিশোধকাল নির্ণয় করো। প্রকল্প এর কি করো? পরিশোধকাল নির্ণয় করো। আচ্ছা, এখানে প্রকল্প এ এবং প্রকল্প বি দুইটা প্রকল্প দেয়া আছে। এটা একটা বোর্ড কোয়েশ্চেন, হ্যাঁ, যদিও বোর্ডের নামটা উল্লেখ নেই। তো এখানে দুইটা প্রকল্প দেয়া আছে, বাট আমরা দুইটা প্রকল্পের পিভিপি করব না। আমরা পিভিপি করব কয়টা প্রকল্পের? একটা প্রকল্পের। সেটা কোনটা? প্রকল্প এ। আচ্ছা, তো আমরা যদি পিভিপি করতে চাই, পিভিপি করার জন্য আমাদের কি দরকার? নগদ প্রবাহ। কি দরকার? নগদ প্রবাহ। এবং কোয়েশ্চেনের মধ্যে কি দেয়া আছে? এগুলো নগদ প্রবাহ দেয়া আছে। ওকে, তো পিভিপির জন্য কয় রকমের ফর্মুলা অ্যাপ্লাই করা হয়? দুই রকম, একটা ছোট আর একটা কি বড়। ডিপেন্ড করে কার উপর? নগদ প্রবাহের উপর। প্রকল্প এর নগদ প্রবাহগুলো যদি সমান হয় তাহলে আমরা পিভিপির ছোট ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এনসিও বাই সিএফএটি। আর যদি অসমান হয় তাহলে কি ছোটটা অ্যাপ্লাই করব না, তখন কোনটা? বড়টা, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এখন তোমরাই বলো যে প্রকল্প এর জন্য ছোট ফর্মুলাটা হবে না বড় ফর্মুলা? বড় ফর্মুলাটা হবে। কেন? নগদ প্রবাহগুলো অসমান। তো যখন নগদ প্রবাহ অসমান হয় তখন শুধু নগদ প্রবাহ দিয়ে ম্যাথ করা যাবে, নাকি নগদ প্রবাহের পাশাপাশি ক্রমযোজিত নগদ প্রবাহ লাগবে? তাহলে আমরা পিভিপির ফর্মুলা অ্যাপ্লাই করব নাকি ফার্স্টে গণনা টেবিল করব? গণনা টেবিলটা করে নিব, তাই না? তো চলো করে নিই। প্রকল্প এ, রাইট? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখি ক্রমযোজিত নগদ প্রবাহ নির্ণয়ের, ক্রমযোজিত নগদ প্রবাহ নির্ণয়ের গণনা টেবিল। ওকে, আচ্ছা, তো আমরা গণনা টেবিলটা করে ফেলবো এখন। কয় বছর স্যার? 5 বছর। তাহলে মনে হয় আরেকটু বড় হবে। আচ্ছা, এটা হলো বছর, বছর এটা প্রথম ঘর, নগদ প্রবাহ সিএফএটি এটা হলো দ্বিতীয় ঘর। আর আমরা এখানে কি লিখব? ক্রমযোজিত নগদ প্রবাহ। এখানে নগদ প্রবাহ মানে নগদ আন্তঃপ্রবাহ, ওকে। আর নগদ বহিঃপ্রবাহকে আমরা কি বলি? বিনিয়োগ, এনসিও। আচ্ছা, এটা 1, 2, এটা 3 নম্বর ঘর। বছর কয়টা আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। ওকে, এই তো। আচ্ছা, তাহলে প্রথম বছরে কত? 10,000, দ্বিতীয় বছরে 20,000, তৃতীয় বছর 30,000, এরপরে 40,000, অ্যান্ড দেন পঞ্চম বছরে কত? 30,000। ওকে স্যার। আচ্ছা, এবার আমরা ক্রমযোজিত নগদ প্রবাহ নির্ণয় করব। তাহলে প্রথম বছরের নগদ প্রবাহটা আমরা প্রথমে বসালাম। প্রথম বছরের ক্রমযোজিতর সাথে দ্বিতীয় বছর যোগ, 10 আর 20 যোগ করলে 30,000। দ্বিতীয় বছরের ক্রমযোজিতর সাথে তৃতীয় বছরের নগদ প্রবাহ যোগ, 33 যোগ করলে 60,000। তৃতীয় বছরের ক্রমযোজিতর সাথে চতুর্থ বছরের নগদ প্রবাহ যোগ, 60 আর 40 যোগ করলে হয় 1 লাখ, তাই না? চতুর্থ বছরের ক্রমযোজিত 1 লাখ, এটার সাথে পঞ্চম বছরের নগদ প্রবাহ যোগ, তাহলে কত হয়? 1,30,000। ওকে, হয়ে গেল। এবার আমরা পেব্যাক সময় নির্ণয় করব। আচ্ছা, আমরা জানি পরিশোধকাল, রাইট? উদ্দীপকে যা বলবে তাই লিখবা, হ্যাঁ। যদি বলে পেব্যাক পিরিয়ড লিখবা। যদি বলে পেব্যাক সময় লিখবা। যদি মূলধন ফেরতকাল বলে মূলধন ফেরতকাল লিখবা। যদি পরিশোধকাল বলে পরিশোধকাল লিখবা। একই কথা অনেকভাবে বলতে পারে। উদ্দীপকে যা বলবে তুমি তাই লিখবা, ওকে। বাট সংক্ষেপে আমরা কি বলবো? পিভিপি। তো পিভিপির কয়টা ফর্মুলা জানো? 2টা, এনসিও বাই সিএফএটি। আমরা কি এই ফর্মুলাটা লিখবো? না। কেন লিখবো না? কারণ হলো আমাদের সিএফএটিগুলো অসমান, এর জন্য এটা লেখা যাবে না। আমরা বড় ফর্মুলাটা লিখব, এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড বাই ডি ইকুয়াল। এখন দেখো, এর মান কি আমরা জানি? না। প্লাস এনসিওর মান কি জানি? ইয়েস, এনসিওর মান জানি। কত? 1 লাখ। এই যে 1 লাখ, এটা কেন এনসিও? কারণ চলতি মূলধন নাই। চলতি মূলধন না থাকলে প্রাথমিক বিনিয়োগটাকে আমরা কি ধরি?
নেট বিনিয়োগ বা এনসিও। যদি চলতি মূলধন থাকে তাহলে কি 1 লাখকে আমি এনসিও বলবো, নাকি 1 লাখের সাথে চলতি মূলধন যোগ করে দেবো? যোগ করে দেবো, বাট এখন করার দরকার নেই, ওই 1 লাখই হবে এনসিও। মাইনাস সির মান কি জানি? জানি না। ডিভাইডেড বাই ডির মান কি জানি? জানি না। ওকে, তাহলে এই যে 3টা মিসিং অ্যামাউন্ট, এর মধ্যে আমি ফার্স্ট অফ অল কার মানটা বের করব? সির মান। তো সির মান যদি পেতে চাই আমরা ক্রমযোজিত নগদকে কোত্থেকে দেখব? নিচের থেকে সার্চ করব। কোত্থেকে সার্চ করব? এটা মাথায় রাখবা, সি অলওয়েজ নিচের থেকে সার্চ করতে হয়। সি মানে ক্রমযোজিত নগদ প্রবাহ। কোত্থেকে সার্চ করতে হয়? নিচ থেকে। আমরা কিভাবে যেন কম্পেয়ার করব? ক্রমযোজিত নগদ প্রবাহ যেন এনসিওর বেশি না হয়। ক্রমযোজিত নগদ এনসিওর বেশি হলে বা বড় হলে হবে না, সমান হইতে পারবে বা কাছাকাছি হইতে পারবে। তো আমরা জানি আমাদের এনসিও কত? 1 লাখ। এখন দেখো এখানে সবার লাস্টে ক্রমযোজিত কত? 1,30,000। এনসিওর চেয়ে বড়, সেটা বাদ। এখানে কত? 1 লাখ। সমান হবে নাকি হবে না? ইয়েস হবে। তাহলে এই 1 লাখ ক্রমযোজিতকে আমরা কি বলবো? সি। তো সি পেলাম কোন বছরে? চতুর্থ বছরে। তো চতুর্থ বছরটা হলো এই। চতুর্থ বছরের পরের বছরটা কত? 5। 5তম বছরের যে সিএফএটি, এটাকে আমরা কি বলবো? ডি। ওকে, আচ্ছা তাহলে চলো এখন আমরা মান বসিয়ে দিই। তাহলে এর মান কত হবে? 4। সির মান কত হবে? 1 লাখ। ডির মান কত হবে? 30,000 ইকুয়াল 4 প্লাস 0 ডিভাইডেড বাই 30,000, রাইট? ইকুয়াল 4 যোগ 0। শূন্যকে যে কোনো কিছু দিয়ে ভাগ দিলে কি হয়? 0, তাই না? 0 ডিভাইডেড বাই 30,000 ইকুয়াল কি? 0। কিন্তু যদি এইরকম হতো 30,000 ডিভাইডেড বাই 0, নো, ইনফিনিটি। এটার মান কি হতো? ইনফিনিটি। অনেকে বলে এটাও 0, নো, এটা 0 না, এটার মান কি? ইনফিনিট, মানে অসংজ্ঞায়িত এটার মান। তোমরা ক্যালকুলেটরে প্রুফ করতে পারো 30,000 ভাগ 0, দেখো 0 দেখাবে না, ইনফিনিটি। ম্যাথির ওর মানে ইনফিনিটি। ইকুয়াল কত? 4 বছর। ওকে স্যার, তাহলে আমরা কি গ করে ফেললাম? গ কি বললো? প্রকল্প এ এর পরিশোধকাল নির্ণয় করো। অর্থাৎ আমরা প্রকল্প এতে বিনিয়োগ করবো কত? 1 লাখ। এই টাকাটা ফেরত আসবে কয় বছর পর? 4 বছর পর। অর্থাৎ আমরা 1 লাখ টাকা প্রকল্প এ থেকে ফেরত পাবো 4 বছর পরে। ওকে, মূলধন ফেরতকাল 4 বছর। আচ্ছা, বির পিপিপি তো করতে বলে নাই, সো দরকার নেই, সেমভাবেই তোমরা করবা। ওকে ওকে স্যার, তো আমরা গ করে ফেললাম, প্রকল্প এর মূলধন ফেরতকাল করে ফেললাম। এখন আমরা কি করব? ঘ। ঘ বলছে এই যে প্রকল্প এ এবং প্রকল্প বি, এই দুইটা প্রকল্পের মধ্য থেকে তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করবা? প্রকল্প এতে বিনিয়োগ করবা নাকি প্রকল্প বিতে বিনিয়োগ করবা? অবশ্যই তোমাকে এই ডিসিশনটা মেক করতে হবে। কার উপর ভিত্তি করে? গড় মুনাফার হারের উপর ভিত্তি করে। অর্থাৎ ARR মেথডটাকে অ্যাপ্লাই করে ইউ হ্যাভ টু মেক ডিসিশন হুইচ প্রজেক্ট শুড বি চুজেন ফর ইনভেস্টমেন্ট পারপাস। ওকে, এখন দেখো আমরা যদি গড় মুনাফার হার করতে চাই, আমাদের কি দরকার? নগদ প্রবাহ নাকি কর পরবর্তী মুনাফা? তাহলে বলো এই নগদ প্রবাহ দিয়ে আমরা কি গড় মুনাফার হার করতে পারবো না? তাহলে আমাদের প্রথম কাজ কী হবে বলো তো? এই কর পরবর্তী নগদ প্রবাহ থেকে কর পরবর্তী মুনাফা নির্ণয় করা, অ্যান্ড দেন গড় মুনাফার হার নির্ণয় করা। তো কর পরবর্তী নগদ প্রবাহ থেকে তুমি যদি কর পরবর্তী মুনাফা পেতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে বলো তো? কর পরবর্তী নগদ প্রবাহ থেকে অবচয়কে মাইনাস করতে হবে। তুমি কি জানো অবচয় কত? না, তাহলে বের করতে হবে। এখন অবচয় বের করতে পারি না আমরা? পারি। এখানে কি অবচয় দেয়া আছে? নো। আমরা নির্ণয় করতে পারবো প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মেয়াদকাল। এখন বলো প্রকল্প এ এবং বি উভয়ের প্রাথমিক বিনিয়োগ কত? 1 লাখ। প্রকল্প এ এবং বি কোনোটারই ভগ্নাবশেষ মূল্য দেয়া আছে? না। দোনোটারই মেয়াদকাল কয় বছর? 5 বছর। তাহলে আমরা কি বলতে পারি যে এ বি উভয়ের প্রাথমিক বিনিয়োগ 1 লাখ, উভয়ের ভগ্নাবশেষ মূল্য 0, উভয়ের মেয়াদকাল 5 বছর। তার মানে উভয়ের বার্ষিক অবচয় কি হবে? সেম। অর্থাৎ আমি যদি এর বার্ষিক অবচয় বের করি, ওইটাই আবার বির ক্ষেত্রে ব্যবহার করা যাবে, তাই না বলো? ওকে, তাহলে চলো আমরা ম্যাথটা সলভ করি। হ্যাঁ, ঘ আমরা অ্যাট ফার্স্ট প্রকল্প এ করব। প্রকল্প এ, আচ্ছা আমরা এখানে অ্যাট ফার্স্ট বার্ষিক অবচয়ের পরিমাণ নির্ণয় করব। বার্ষিক অবচয়ের পরিমাণ
ইকুয়াল ফর্মুলাটা কি, প্রাথমিক বিনিয়োগ মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মেয়াদকাল, তাই না? ওকে, হ্যাঁ স্যার, আর একটু ওয়েট করো, একটু, হ্যাঁ 5 মিনিট লাগবে, একটু ওয়েট করো। ইকুয়াল স্যার প্রাথমিক বিনিয়োগ কত, 1 লাখ মাইনাস ভগ্নাবশেষ মূল্য কত 0, মেয়াদকাল 5, তাই না? ইকুয়াল কত, 20,000 টাকা। ওকে, এবার আসো আমরা কি করব, কর পরবর্তী মুনাফা পরিমাণ নির্ণয়। আমরা এখন কর পরবর্তী মুনাফার পরিমাণ নির্ণয় করব, তাই না বলো? আচ্ছা, এটা হলো নগদ প্রবাহ অবচয় বছর, তাই না? বছর, এটা হলো কি নগদ প্রবাহ, এটা হলো অবচয়, আর এটা হলো মুনাফা। বছর নগদ প্রবাহ, এটা হলো কি বার্ষিক অবচয়, আর এটা কর পরবর্তী মুনাফা, কর পরবর্তী মুনাফা। ওকে, আচ্ছা বছর কয়টা বলো তো? 5টা, 1 2 3 4 5। আচ্ছা তাহলে এখানে কত বলো তো? 10,000, 20,000, 30,000, 40,000, দেন 30,000। ওকে, বার্ষিক অবচয় কত? 20,000। দেখো বার্ষিক অবচয় প্রতি বছর কি সেম হবে না? সেম, প্রতি বছর হচ্ছে 20,000 করে, তাই না? সেম হচ্ছে। আচ্ছা এখন বলো 10,000 থেকে আমি 20,000 মাইনাস, এটা হলো 1 নম্বর ঘর, 2 3 4। দেখো নগদ প্রবাহ থেকে অবচয় বাদ দিলে কি পাওয়া যায়? কর পরবর্তী মুনাফা। তো আমি 10,000 থেকে 20,000 মাইনাস করলে কত হয়? মাইনাস 10,000। তার মানে মুনাফা হয় না, উল্টা ক্ষতি হয়েছে। তার মানে আমি 2 নম্বর ঘর থেকে 3 নম্বর ঘর মাইনাস করতেছি। 20 থেকে 20 মাইনাস করলে 0, 30 থেকে 20 মাইনাস করলে 10,000, 40 থেকে 20 মাইনাস করলে 20,000, তাই না? 30 থেকে 20 মাইনাস করলে 10,000। এখন যদি আমরা যোগ করে দিই তাহলে কত হবে? মোট 30,000। কত হবে স্যার? 30,000। তাহলে মোট মুনাফা পেলাম কত? 30,000। এখন আসো আমরা জানি অতএব ARR, গড় মুনাফার হার মানে কি? ARR না? তো উপরে আমরা কাকে বসাবো? গড় কর পরবর্তী মুনাফা, গড় কর পরবর্তী মুনাফা। আর নিচে কাকে বসাবো? গড় বিনিয়োগ ইন্টু 100, তাই না বলো? আচ্ছা এখন দেখো আমরা কি গড় মুনাফা জানি না মোট মুনাফাটা জানি? মোট মুনাফা। তাহলে এখানে নির্ণয় করা যাবে না? আচ্ছা এখানে গড় কর পরবর্তী মুনাফা, আসলে মুনাফা মানে কর পরবর্তী মুনাফা, হ্যাঁ, ইকুয়াল কত হবে? উপরে মোট মুনাফা কত, আর বছর 5, তো 30,000 ভাগ 5 কত হয়? 6,000, 6,000 টাকা। তাহলে আমরা গড় মুনাফা পেয়ে গেলাম 6,000 টাকা ইন্টু 100। এখন কাকে দরকার? গড় বিনিয়োগ। ওকে, আচ্ছা গড় বিনিয়োগ আমরা জানি চলতি মূলধন, তাই না? চলতি মূলধন প্লাস প্রাথমিক বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। তো চলতি মূলধন নাই 0, প্রাথমিক বিনিয়োগ 1 লাখ প্লাস ভগ্নাবশেষ মূল্য নাই 0 ডিভাইডেড বাই 2 ইকুয়াল কত? 50,000 টাকা। তার মানে আমরা এখানে কত বসাবো? 50,000 টাকা। ওকে, তাহলে 6,000 ভাগ 50,000
তাহলে 0.12 ইন্টু 100 ইকুয়াল 12%। ওকে স্যার, তাহলে দেখো আমরা কি করলাম, আমাদের ঘ কি শেষ? নো, আমরা একটা পার্ট করলাম। আমরা প্রকল্প এর এআরআর নির্ণয় করলাম কত পার্সেন্ট? 12%। তাহলে প্রকল্প এ কত? 12%। এখন সেমভাবে আমাদেরকে আবার কি করতে হবে? প্রকল্প বির এআরআর নির্ণয় করতে হবে, একদম সেমভাবে, তাই না? আচ্ছা, তাহলে দেখো আমাদের চেঞ্জিংটা আসবে কোথায়? দেখো আমরা যদি ডিসিশন মেক করতে চাই তাহলে প্রকল্প বির, ম্যাম ক্লাস নিচ্ছি তো, প্রকল্প বি, ওকে। তাহলে দেখো এই অংশে কোনো চেঞ্জ আসবে অবচয়ের? না, এটা যা আছে তাই। গণনা টেবিলটাও কি থাকবে? সেম থাকবে, জাস্ট চেঞ্জ আসবে কোথায় দেখো তো, এই যে নগদ প্রবাহগুলো চেঞ্জ হয়ে যাবে। অবচয় কি চেঞ্জ হবে না সেম থাকবে? সেম। এইগুলো কি হবে? চেঞ্জ হয়ে যাবে, তাই না? ফর্মুলা কি চেঞ্জ হবে? না, ফর্মুলা সেম থাকবে, শুধু মানগুলো কি হবে? চেঞ্জ হবে। এই মানগুলো চেঞ্জ হবে। এই ফর্মুলা সেম থাকবে, মানগুলো কি হবে? চেঞ্জ হবে। একদম সেম কাজগুলো আমরা রিপিট করব, তাই না? এখানে নাম হলো কি? প্রকল্প বি। অবচয়ের পরিমাণ এটা তুমি চাইলে বের করতে পারো, দেখাতে পারো, অথবা না দেখালেও সমস্যা নেই। আচ্ছা দেখাও, সমস্যা নেই, সেম প্যাটার্নটাই ফলো করো। এখন আসো, তাহলে আমরা এখন কি করব? প্রকল্প বির নগদ প্রবাহ দেয়া আছে, আমরা কি নির্ণয় করব? মুনাফা। ওকে, তাহলে আগে নগদ প্রবাহগুলো বসাই। কত? 40,000, 30,000, 10,000, 20,000, 30,000, রাইট? অর্থাৎ এই যে এখানে প্রশ্নে প্রকল্প বির যে নগদ প্রবাহ দেওয়া আছে আমরা এখানে বসাইলাম। এখন 40 থেকে 20 মাইনাস করো, কত হয়? 20,000। 30 থেকে 20 মাইনাস করো, 10,000। 10 থেকে 20 মাইনাস করো, মাইনাস 10,000, তাই না? 20 থেকে 20 মাইনাস করো, 0। 30 থেকে 20 মাইনাস করো, কত হয়? 10,000, রাইট? আচ্ছা, এখন তুমি যোগ বিয়োগ করলে এখানে কত হয়? 30,000 হয়, সেম। আচ্ছা, তাহলে এখানে কি হবে? মোট এখন আমাদের কাকে দরকার? গড় কর পরবর্তী মুনাফা জানা নাই, মোট মুনাফা জানা আছে। তাহলে মোট মুনাফা 30,000 ভাগ কত? 5 ইকুয়াল কত? 6,000 টাকা, রাইট? আমরা এখানে 6,000 বসিয়ে দিলাম, ওকে। আর বিনিয়োগ কি হবে? ওই যে গড় বিনিয়োগ, চলতি মূলধন 0, প্রাথমিক বিনিয়োগ কত? 1 লাখ মাইনাস এই প্লাস ভগ্নাবশেষ মূল্য 0 ভাগ 2, কত হয়? 50,000 টাকা, তাই না? তো আমরা এখানে 50,000 বসালাম ইন্টু 100 ইকুয়াল 0.12 ইন্টু 100 ইকুয়াল 12%। তো ইচ্ছা করি মানে মানগুলা কেমন চেঞ্জ করছে, হ্যাঁ, ওকে ফাইন। তাহলে প্রকল্প এর এআরআর তুমি পেলা? প্রকল্প এর এআরআর কত? প্রকল্প বির এআরআর 12%। তার মানে আমরা কি বলতে পারি? প্রকল্প এ এবং প্রকল্প বি উভয় প্রকল্পের গড় মুনাফার হার সমান। অবশ্যই তোমাকে একটা মন্তব্য করতে হবে, তাই না? যদি তুমি মন্তব্য না করো তাহলে কিন্তু ভুল হবে। তাহলে যেহেতু প্রকল্প এ এবং প্রকল্প বি উভয় প্রকল্পের এআরআর বা গড় মুনাফার হার 12%, তাই এআরআর এর ভিত্তিতে মানে উভয় প্রকল্পই কি সমান লাভজনক। এআরআর এর ভিত্তিতে উভয় প্রকল্পই সমান লাভজনক, তাই যে কোনো একটি প্রকল্প গ্রহণ করলেই হবে। যদি প্রকল্প দ্বয় স্বাধীন হয় তাহলে উভয় প্রকল্পই গ্রহণযোগ্য, আর যদি প্রকল্প দ্বয় পরস্পর বর্জনশীল হয় যে কোনো একটা প্রকল্প গ্রহণযোগ্য, কারণ উভয় প্রকল্পই কি সমান লাভজনক। সো তুমি চাইলে প্রকল্প এ গ্রহণ করতে পারো অথবা বি গ্রহণ করতে পারো, এখানে কোনো আলাদা কোনো বেনিফিট নাই। ওকে স্যার, বুঝতে পেরেছ? গুড। এই ছিল আর কি আমাদের আজকের ম্যাথটা। তাহলে পিভিপি এবং এআরআর এর ইনফরমেশনগুলো কিন্তু সেম না, ডিফারেন্ট, ওকে। এটা আমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, ঠিক আছে?